শেষমেশ এক ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? এই বিয়ে করতে আমি পারবো না। বিয়ে বাড়িতে বলার কবুল বলা ঠিক আগ মুহূর্তে এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই এদিকে ভিনসেন্ট তার বড় ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেক কান্না ঠাসা করা শুরু করে দিয়েছে। একজন মহিলা তো বলে উঠলো, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কি করেছি? আমরা তো এসব ব্যাপারে কিছুই শুনলামই না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না যিশু। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগলেন। তিনি আগে তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটা ভাবে দিতে চান, যেন এসব বিষয়টা জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোরাজোরিতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। এদিকে ভিনসেন্ট সেই মহিলাটাকে ধমক দিয়ে উঠলেন, কিসব যাটা বলছেন? এমন কিছু হয়নি। খামাকা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলেছেন। তোমরা তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছ। বাবা কাই, চুপ থাকো বাবা। আমি তোর পুপু, তোর পায়ে পড়ি। এসব মিথ্যা অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যা কেন বলছো পুপি? বলো, তোমার মেয়েকে ইওনো নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এত কিছুর মাঝেও একজন চুপ করে বসে চেয়ে আছে তাদের দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অব্দি ভরপুর, চোখে টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। এদিকে তের এসব আর কিছু ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এসব কিছু তার সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতর চলে গেল সে। এদিকে যিশু দেখেও কিছু বলেননি। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। ভিনসেন্ট ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলেছেন। আর এদিকে কাইটকে ঘাত ধাক্কা দিয়ে বের করে বলেছে চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক। তাদের তো কাটা গায়ে নুনের ছিটে দেওয়া বাকি। এদিকে তার রুমে দরজা লাগিয়ে সেখানে বসে কাঁদতে লাগলো আর জীবনের হিসাবটা মিলাতে লাগলো। কিম ত্যাং ঢাকা মেডিকেলের ছাত্রী, ছোট থেকে খুব চঞ্চল ও মেধাবী। তার লম্বা, চেহারা অনেক ফর্সা না হলেও মায়াবী। তার বাবা নেই, মায়ের সাথে মামার বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। এদিকে কাই হলো তার মামার বড় ছেলে। একসময় কাই থেকে পাওয়ার জন্য ছিল পাগল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এই ছেলে সবার সামনে থেকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। এদিকে ইওনো নামের পাড়ার এক বখাটে ছেলে তেকে খুবই বিরক্ত করত। একদিন তে সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে ইওনোকে চড় মেরে দেয়। এটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ইওনোর ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় তেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় ইওনো। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল টের সাথে। ওই দিন সেই হোটেলে ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। তেকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে যিশু মেয়েকে না পেয়ে যেন পাগল পায়। তেকে বাসায় এনে ভিনসেন্ট ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপের বিষয় ছড়ানোর আগে তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে তে। তবে এদিকে কায়ের তে সতীত্ব নিয়ে সন্দেহ। এখন আর তাই সে তেকে বিয়ে করতে চায় না। তবে তে অনেকবার তাকে রিজেক্ট করেছে। সে প্রতিশোধ নেওয়াটা এখন বাকি। তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো কাই। দেখলে কোনো আলাদা নেই, বিয়ে বাড়িতে সবার সামনে কি কান্নাটাই না হলো। এখনো তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। এদিকে হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরা করছিল যিশু। তখনই এদিকে কায়ের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে এদিকে কায়ের মায়েরও হাত আছে তা খুব ভালো করে জানে যিশু। নিজের ভোরের মেয়ের সাথে ছেলে বিয়ে দিতে না পারায় ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে। যিশু আর তার মেয়েকে কখনো সহ্য করতে পারতো না কায়ের মা। তাই এই বাড়িতে থাকতে চায়নি যিশু। তবে ভাইয়ের জোরাজোরিতে বছরের বেশিরভাগ সময় এখানে থাকা হয় তার। মাঝে মাঝে শ্বশুর বাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে যিশু। শ্বশুর বাড়ির সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো। তবে সেখানে থাকলে যে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে। তাই তারাও এদিকে যিশুকে তেমন কোনো জোর করেনি সে বাসায় বেশিরভাগ থাকতে। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্য তারা কেউ আসেনি, এর একটা কারণ আছে। তারা কেউ কাইকে তেমন একটা পছন্দ করতো না। তবে এসব ব্যাপার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওইদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজ হাতে এদিকে তার পছন্দের হালিম বানাতে এসেছিল যিশু। তাই নিজের কাজে আবারও লেগে গেল। তে মা, আমার দরজাটা খুলতো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। এদিকে যিশুর কথা হালকা নড়ে বসে তে জানলার দিকে তাকিয়ে দেখে বাইরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো
হলো বুঝতে পারেনি সে এখনো তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুললো সে। মা, মা ডাক্তার শুনে যেন আত্মা কেঁপে উঠলো যিশুর। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে ডাক্তার পিছনে। মেয়েটি চোখ মুখ ফুলে একাকার, কেঁদেছে হয়তো খুব। তবে এদিকে যিশুকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো যিশু। এদিকে তেও না করতে পারলো না, পেটে যে একটা দানা পড়েনি সকাল থেকে। মা, সবাইকে তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে। কিসব বলছিস? কে কি বলবে? আর তোর মার হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি এখানে আর থাকতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, কারো কোনো কথাই তোকে শুনতে হবে না। কালকে তোর দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা। সেখানে সবাইকে আমি সবটা জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা পপু আর তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মামা, তাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। তুই মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আর এদিকে যিশু হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরদিন সকালে তারা গিয়ে হাজির হয় তোর দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামে থাকবে নাই বা কেন? ওনারা তো জমিদার বংশে, গ্রামের প্রধান। সবার ভালো মন্দ তো তারাই দেখে। বাড়ির সামনে নামতে এদিকে যিশুর যেন আর তর সইছে না। ভাবিকে মনে সব কথা খুলে বলবে, আর না বললে যে নিজেকে হালকা মনে করতে পারবে না। তাই টেকে রেখে নিজে ব্যাগটা নিয়ে আগে ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে তের হাসি পেল। অনেকদিন পর গ্রামের গাছগাছালি পুকুর এসব দেখে তেরও খুব ভালো লাগছে। সেও তাই এদিক ওদিক তাকে ঢুকতে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তার সামনের লোকটি শার্টে খামছে দিয়ে ধরলো। সামনে থাকা ছেলেটির মাথার উপর ওড়নাটা এসে পড়ে। এরপর দুজনকে ঢেকে ফেলেছে একদম ওড়নাটি। এমন সময় সামনের ব্যক্তিদের কণ্ঠ শুনতে পায় তে। ইউ স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় তে, আর বাতাসে উঠতে থাকা ওড়নাটাকে টেনে নিচে নামিয়ে দেয়। খোপাটা খুলে গিয়েছে। অবাত চোরগুলো সামনে এলোমেলো ভাবে উঠছে। এদিকে জাংকুক একটু আগে অজানা কোনো রমণীকে ঝাড়ে দিল। এখন এক দৃষ্টিতে তাকে মুগ্ধভাবে তাকিয়ে আছে সে রমণীর দিকে। খোলা চুলে বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই ঘোর তার আর বেশিক্ষণ রইল না। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করে জানা আছে। এই কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ে মারলেন কেন? এদিকে জাংকুক যেতে নিয়েছিল, তবে টের কথা থেমে যায়। পিছন ফিরে তাকে টের দিকে। তখন ওনার নিচে থাকায় তাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে টে হয়তো চিনতে পারেনি জাংকুককে। চিনবে বা কি করে? যে কয়েকবার এই বাসায় এসেছে, সে কয়েকবার পড়াশোনার খাতিরে ঢাকায় ছিল জাংকুক। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এই কথাতে বলে জাংকুক বাড়ির ভিতরে ঢুকে গেল। এদিকে তে হা করে তাকিয়ে আছে। ছেলেটা এগো দেখে অপমান করলো টেকে, নাকি সুন্দরী বলে সুনামটা করলো। কিছু বুঝতে পারছে না তে। আর কিছু না ভেবে সে বাসায় প্রবেশ করলো। আর জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। সবকিছুতে যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির অনুষ্ঠান। মনে হবেই না বা কেন? আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরের খাবার খাবে। তার বড় চাচা কিম নামজন আর তার দুই মেয়ে আর এক ছেলে। বড় মেয়ে হচ্ছে লিসা, স্বামী নিয়ে দেশের বাড়িতে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে হচ্ছে মিনা, এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে হচ্ছে জিয়ন জাংকুক, পেশায় একজন ডক্টর। তার ছোট পাপা জেনি, তার একমাত্র মেয়ে আইয়ো। এক ছেলে যে বড়, তার নাম হচ্ছে জেহব। সাথে তত্ত্বের দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনেরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। কেউ জানে সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। শুধু এদিকে লিসা আপুকে খুব মিস করছে সবাই। আর জাংকুক হলো সবার বড়। সে একপাশে চুপ করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। টেটে, তোর ছোলা তো বড় কেন রে? তোকে কতবার বলেছি আইয়ো আমাকে আমার নামে ডাকবি না, কেমন ছোট ছোট দেখায়। ও তো ঘাড়ের রক সব তেরা, বলে লাভ নেই রে আপু। ও তো পুরো মাথায় নষ্ট, নতুনের কি? এই পুরো গ্রুপ মিলে আমাকে পছালে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। পছাবো না কেন? তোর তো একটা ডাক নাম আছে, কি যায়? নূপুর। বাহ, এটাকে আমরা কি বলতে পারি? মুরগির পায়ের নূপুর। কি মেধা আমাদের! নূপুর পাওয়ার যোগ্যতা রাখি, পরে তুই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নূপুর বাজে। থাক, যে হব বেচারিকে আর কেউ পছাবে না। আইয়ো যিশুকে উদ্দেশ্য করে বলল, ছোট আম্মু দেখো না সবাই আমাকে পছাচ্ছে। কার এত বড় সাহস রে আমার পরি মেয়েটাকে কথা শোনায়? ও পরি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখছো না চুলগুলো কেমন কোঁকড়ানো? সবাই এভাবে নিজেদের মধ্যকার খুনসুটি নিয়ে আছে। আর জাংকুক যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। জাংকুক স্বভাবত সবার সম্পূর্ণ বিপরীত। তার কি
না শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে, গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেটাকে চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে জাংকুককে এই মুহূর্তে আইয়ু বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টমিতে ব্যস্ত। শুধু আইয়ু একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা আর ওটা এগিয়ে দিচ্ছে জাংকুককে। এই বিষয়টা এটাকে মীরা কিছুটা খেয়াল করেছে। দুপুরের ভরপুর খাওয়া শেষে সবাই ঘুম দিয়েছে। তবে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে তে। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার। তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে সচরাচর সবখানে দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, পুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল তে। দুধে চুবিয়ে রাখা গোল্লাগুলো ঠান্ডা অবস্থায় খেলে আইসক্রিমের মতো লাগবে। টেকে আর পাইকে দৌড়ে নিচে নামছিল, আবার কারোর সাথে সজোরে ধাক্কা। আউচ! আবার তুমি? তের মনে পড়লো সকালের কথা। তখনই জাংকুক তাড়াহুড়ো করে ঢুকছিল। তবে বকাটা দিয়েছে টেকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। জাংকুককে কিছু বলতে না দিয়ে এবার সেই বলা শুরু করলো। ইউ ননসেন্স! কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? দূর, একটা আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এই কথাটি বলা মাত্র তে একটা দৌড় লাগায়। ওকে আর পায় কি? এদিকে জাংকুক পুরো ভেটাচেকা খেয়ে গেছে। সব সময় সে সবাইকে কথা শোনায়। আজ এই দুদিনকার পিচ্ছি মেয়েটাকে কথা শোনালো। আর কি বললো? সে চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার। নিজের রুমও যাবে না নাকি সে? এর বদলা তো আমি নিয়ে ছাড়বো মিস তে। এইদিকে বিকেল বেলা সবাই ঠিক করেছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। দুটো ডেয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। কিন্তু জাংকুক এসব খেলায় যেতে চায় না। কিন্তু বাবা কিম নামজনে জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলো তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়ে থাকে, তাই সাথে ম্যাচিওর কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘর জঙ্গলে আলো আছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন দুটো ডেয়ার খেলার পালা। প্রথমে যে বোতলটা ঘোরালো মুখে ঠিক এদিকে মিনার দিকে এসে পড়েছে। ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ক্রাশের নাম বল। লি জাংসুক। এই তো কেডামের নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম আর উনি পড়াবাদ দিয়ে ড্রামা দেখছে। এই বয়সে কাজ কি আবার? আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এই জন্য তো তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো বুড়ো আনরোমান্টিক হয়ে গেছো, আমাদের এমন বানাতে চাও নাকি? আমি বুড়ো আনরোমান্টিক? ঠিকই তো বলেছে ভাইয়া। এত বড় হয়েছো, না করছো প্রেম না করছো বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানেজ ভুলে গেলে নাকি? নিজেই জানে না, আরেকজনকে শিখায়। জাংকুক কিছু বলতে যাবে তার আগে এদিকে আয়ু চিল্লিয়ে উঠে বলল, তে তোর গায়ে যোগ। সবার কানের পর্দা পায়ে ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়েও চিৎকারের আওয়াজ আবার প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথাটা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজানো আওয়াজ হয় না। এদিকে ভয়তে মিনাকে এমন ভাবে চেপে ধরেছে যেন দম যায়। জাংকুক ভাইয়া হেল্প! ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও, দমটা আটকে গেল আমার। যতই ঝগড়া করুক ভোলেই তো। জাংকুক আর কিছু না বলে এদিকে তেকে ছাড়িয়ে নিজের কাছে নিল। তেকটা এত কিছু হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো জাংকুককে। জাংকুক যেন তার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফোর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটা পথে শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস, কি লজ্জা! তার এমন রিয়েকশন দেখে এদিকে জাংকুক সহ বাকি সবাই হেসে দিল। বাহ, কি রোমান্টিক! একটা খুশি দেব, এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে সাথে এবার জাংকুকও হেসে দিয়েছে এই রিয়েকশনটা দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এদিকে এই প্রথম জাংকুককে হাসতে দেখতে, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এইদিকে একে তো সবাই এসেছে বিকেলের দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা। নদীর উপরে ব্রিজে পরিবেশটা বড্ড সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। জাংকুক কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম খেয়ে বড্ড খুশি। সন্ধ্যা শেষ, রাত নামলো। আকাশে পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠানে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে যে তাকে। পড়াশোনায় এমনিতে গাফলতি হয়েছে অনেক, তবে কারোর আলাদা হতে ইচ্ছে হচ্ছে না। তে কয়েকদিন আরো থেকে গেলে কিন্তু পারতি। না ভাইয়া, তা সম্ভব না। কোনো সমস্যা হলে সবার আগে এ ভাইকে কল করবি, বলে দিলাম। আপু সমস্যা হলে জাংকুক ভাই তো আছে।
সবাই এদিকে মিনার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? এদিকে জাঙ্কুকও বুকুসকে তাকিয়ে আছে ওর দিকে। মিনা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে দেয়। না মানে জাঙ্কুক ভাইয়া তো ঢাকা থাকে, তাই বললাম আর কি। হ্যাঁ তো আমি কারো দায়িত্বের বোঝা টানতে ঢাকা যাচ্ছি না কি? তো আমি কি কাউকে বলেছি নাকি আমার বোঝা টানতে? আজব, কিছু মানুষ সবসময় বেশি বুঝে। ব্যাস ব্যাস হয়েছে। এই টেটে, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। আচ্ছা এদিকে আয়। এদিকে তুই এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। এদিকে জিহপেরও নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে। এদিকে তেও দুষ্টামি করে জিহপের হাতটা কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে জাঙ্কুকের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা আরেকবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথা বললো কিম সার্জেন, মানে জাঙ্কুকের মা। ভেবে তো দেখবই ভাবি। তবে আপনি তো সবাই জানেন আমার বাচ্চা মেয়েটার উপরে গত কিছুদিনে কি ঝড়টাই লাগিয়েছে। তাই এইসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দেব? ঘরের মেয়ে ঘরে রেখে দেব। তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে শুনছে এদিকে মিনা। এই একটা বাজে স্বভাব ওর, সবার কথা শুধু আরে পাতে। তাদের দেখার আগে এদিকে আবার আস্তে করে সরে গেল মিনা। তার ছোট মাথা যা বোঝায় সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আস্তে ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। জাঙ্কুকের আজ না ছাড়তে ঢাকা ফিরতে হচ্ছে। বাবার কড়া আদেশ, হোস্টেলে ঠিকভাবে পৌঁছে গিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে জাঙ্কুক। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকা যাবে ওরা। এদিকে তে তো বড্ড খুশি। এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাস ট্রেনে হওয়া প্রেমের গল্প শুনেছে তে, তার হিসাব নেই। এখন কোনোভাবে নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। ট্রেন চলছে তার নিজের গতিতে। তে জানলার পাশের সিটে বসেছে। পাশে জাঙ্কুক কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে। তে জানলা দিয়ে তাকে বাইরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গেছে খেয়াল নেই। সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে বলে, তে তোমার চুলের ব্যান্ড বা কাঁকড়া নেই? আছে। কেন? তাহলে সেটা পরে নাও আর টাইট করে চুলটা বাঁধো যেন খুলে না যায়। আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকে মুচকে হাসছে। দেখেছ গিন্নি, ঠিক আমাদের মতো একসময় আমরাও তেমন ছিলাম। মনে আছে কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল রাখতাম, এমনকি চুলের বিষয়েও। তাই বলতে? তা বাবা, বিয়ে হয়েছে কতদিন হলো? কথাটি বয়স্ক দম্পতিরা এদিকে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল। তাদের কথা শুনে দুজনে কিছুটা হতভম্ব হয়ে পড়লো। এক অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপড় ভাবছে। না না দাদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। হ্যাঁ দাদি, আমরা অবিবাহিত। থাক থাক, তার বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে, একসময় জমিয়ে প্রেম করতাম, লুকে লুকে কথা দেখা করেছে ট্রেনে। তোমরা তো তাও চাচাতো বলছো। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনে পড়েছিল, আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল। সেই দিনগুলোর কথা কি বলবো আর। চিঠিতে কথা হতো আমাদের। কখনো কখনো চিঠি আসতো এত দেরি করে যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখেছে। দোয়া করি তোমরা যেন ভালোবাসার পূর্ণতা পাও। তে কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে এদিকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না। তাই প্রসঙ্গে এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। তে অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর জাঙ্কুক ঝালমুড়ি আলুর চপ হাবি যাবে কিনে এসেছে সবার জন্য। তে না বললেও ও বুঝেছে এত সময়ে ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো তে অনেক খুশি। ঢাকায় আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল। ওই দম্পতি স্টেশনে নামবে না, পরেরটাই নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে তে আর জাঙ্কুক নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এদিকে জাঙ্কুক আর তে পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার টেকে হোস্টেলে দিয়ে জাঙ্কুক নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্যই তে জাঙ্কুককে একটা থ্যাঙ্কস জানিয়েছে। তারপর হোস্টেলে গেট দিয়ে ঢুকে গেল। তে ভাবছে আর হয়তো জাঙ্কুকের সাথে দেখা হবে না। তবে জাঙ্কুক ভাবছে অন্য কিছু। একটা দেবীর হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেকদিন
এরপর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে এদিকে তে, সাথে বান্ধবী জিমিনও আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলের ডক্টর। দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মুরগি খাই ধান, নতুন স্যার আমার জান। পাগল হলে জিমিন, দুধ মাখন দই খাই, আমি শুধু নতুন স্যারকে চাই। আরে কিছু ভাবে যাবে কবিতা শুরু করলি? দোস্ত, তুই তো এই কদিন ছিলি না। ভার্সিটিতে নতুন দুইজন টিচার এসেছে, একজন আমাদের ডিপার্টমেন্টের, অন্যজন আরেক ডিপার্টমেন্টে। দুজনে যা দেখতে, স্যাররা বাবা মায়ের সমতুল্য। তাই এসব ঢং বাদ দিয়ে পড়াশোনা একটু মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ এদিকে জিমিনের গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ডগি রে? ডগে না আমরা। দুজনে পিছন ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, র্যাগিনের পাল্লায় পড়বে না, এমন কম ছেলে মেয়ের সাথে হয় আজকাল। এখন এই গ্রুপে 3টা ছেলে আর 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে, এদিকে সুগা, আর সাথে 2জন বন্ধু আছে। আর মেয়ে দুটো আছে, দুজনে ছোট ছোট ড্রেস পরা, উপরে ইউনিফর্ম। এইদিকে সুগা তে আর জিমিনকে ইঙ্গিত করে বলে, এই মেয়েরা এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিয়েছি। হোয়াট? কি সব বলছো তোমরা? কে কাকে মাফ করবে? ও মা, আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন। এই যে একটু আগে ভুলে পানি দিলে। ভুলে পানি দিয়েছে তা কে বললো? ভুলে দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন। জানলে হয়তো দিতেন না। ওই জিমিনা, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাও সবকিছুতে নাক গলাস না। এমি, আজকে কি বলিস? আর বলিস না, ও একটা এমনই। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম, কেন? তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লাডি বিচ, আই উইল কিল। থাম সহি। এদিকে সুগা পা থেকে মাথা অব্দি জিমিনকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকে ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় প্যাচ দেওয়া একটা ওড়না, আর বড্ড স্মার্ট। মেয়েটা সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটার থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে এদিকে সুগার। নাম কি তোমার? পার্ক জিমিন। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? আরে থাম, মিন ইয়ঙ্গি। বাই দ্য ওয়ে, আমার নিকনেম সুগা। কোন ইয়ার? ফার্স্ট। ও, ফানি দেওয়ার জন্য সরি, এখন যাও। ইটস ওকে। এদিকে তে জিমিনকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় তে শেষ। বাকিরা তো হাঁ করে সুগার দিকে তাকিয়ে আছে। যে সুগার সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত সেই সুগার আজ কি হলো। ডুট, কি হলো এটা? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে রায় দিয়ে মাথা উঠিয়ে নাচালে। রায় কই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা নেহি, পুরো ডালই কালা হে। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখ তো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসে। ক্লাসে বসে বসে গল্প করছে তে আর জিমিন। কাল সকালে দুজন নীল খেতে যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে চার এসেছেন তার দুজনের খেয়াল নেই। বসেছে একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে, শুধু দুজন এখনো জমে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখে চশমাটাকে আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হাঁ করে তাকিয়ে আছে। এইদিকে স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস্টে এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে তে আর জিমিন একটু চমকালো। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো, কিন্তু কখন এলো? আপ হাম দোনো কা কিয়া হোগা ভাতিজি? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসে থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিব্রতিকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো। তে তো আচমকা এই চেহারা দেখে চমকে গিয়েছে পুরো। জাঙ্কুক ভাইয়া, আপনি? বাহ, একটা স্যার ঢোকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন। ন্যূনতম ম্যানেজ দেখে আপনার মাঝে নেই। এই আবুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজের নাকি কোনো? আরে এই তো আমার জাঙ্কুক ভাইয়া, যে খরচের কথা তোকে বলেছিলাম। খালি চিৎকার দেই। আজকে তো গেলাম। গেট আউট। কিন্তু
আই সেড গেট আউট। ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন। তুই তো ধমকে পুরো কান্না করে দেবে এমন অবস্থা। এদিকে জিমিন সব সামাল দিতে এদিকে থেকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে। কি রে, কষ্টে কাটতেছিস নাকি? এখন মজার মুডে নেই আমি। কই বেশ, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। যাই বলিস, জাঙ্কুক স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল এদিকে সুগা। আপনি কাবাবের হাড্ডি হতে কোথা থেকে আসলেন? আগে বলো, হ্যান্ডসাম কাকে বলেছো? যাকে খুশি বলেছি, আপনার কি? আমার এটা সব। তবে তা সুগা মনে মনে বলল। কিছু না, কাল আমার ফ্রেন্ডসরা নীলক্ষেত যাব। ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যায়। কিন্তু ভাইয়া, ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরা কেন? ঠিক বলেন, আমরা কেন? ইয়ে মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসেবে এমনটা বললাম। তুই না বলতে যাবে তখনই জিমিন, আমি যাব। জিমিনা, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথে গেলেই বাকি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? আমার বইয়ের টাকা আপনি দিবেন। ওকে ডান, আস্তা হয়ে গেলাম। এদিকে সুগা যেতে দেরি, এদিকে তে জিমিনকে কুলঘুষি মারতে দেরি করে না। আরে আরে, কি করছিস? থাম না। এসব কি জিমিন? রাগ করছিস কেন? তুই আমার উপর পিড়া হয়ে বসে আছে, আমি একটু ফায়দা নেব না? আমিও বুঝেছি সুগা তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? জিমিন কিছু না বলে রসময় একটা হাসি দিয়ে পড়লো হোস্টেলে ফিরে যেতে। দুজনে তাই করলো। আজ তার ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ হয়ে বের হয়ে জাঙ্কুক থেকে খুঁজছে, মাঠে কোথাও তারা নেই। একটু বেশি বলে ফেলেছে হয়তো, তবে জাঙ্কুক তো জাস্ট ওই দিন সিঁড়িতে তে যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক, আমার কি। কিন্তু তবুও দূর, আমার আর কিছু ভালো লাগছে না। মনের মাঝে যেন মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে আমার। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ, রুমের জানলার পাশে বসে আছে তে। সারাদিনের ভাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না, কিন্তু আসলেই তো সবে পরশু, আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে। তার আগে যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে জিমিন, বড্ড সুন্দর লাগছে জিমিনকে। অন্যদিকে তেটা সাধারণ গেটআপে আছে, একটা নর্মাল থ্রি পিস। দুজনে সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে সুগার জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে সুগা হাজির, গাড়িতে উঠতে বলল। আমরা তো রিক্সায় করে যাব বলেছিলাম। আচ্ছা, একটু কষ্ট করে গরিবের গাড়িতে না হয় গেলে। আচ্ছা, সমস্যা নেই, দরজাটা খুলে টান দিব কিভাবে? অতঃপর দুজনে গাড়িতে উড়ে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশের টঙ্গে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত, এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে এদিকে সুগা, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কম ইত্যাদি। এদিকে জিমিন আর সুগা একসাথে হাঁটছে আর কথা বলছে। ঠিক কিছুটা পিছনে সিঙ্গেল ছেলে মেয়েদের এ একটা যন্ত্রণা আর কি। কোনো কাপড়ের সাথে আসলে সবার মাঝে থেকে তারা অসহায় এতিমের মতো চলে। এর ক্ষেত্রে অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর একটা স্টলের সামনে থামলো। না না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট্ট করে একটা কসমেটিকের দোকান। তার একবার চুড়ি খুব পছন্দ হয়েছে, কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো। 800 টাকা। তাই কোনো রকম জানতা নিয়ে সরে এসেছে। একবার চুড়ির দাম এত দাম হতে হবে কেন? এমন চুড়ি কিনলে বই কেনার টাকায় গোলমিল হবে, তার চেয়ে ভালো বইয়ের দোকানে যায়। তাই তাকিয়ে থেকে এদিকে জিমের অনেকটা দূরে চলে গিয়েছে। তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢুকে নানান বই সারি সারি ভাবে সাজানো, বসে পড়া যাবে দেখছি। তাই হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনলো, সাথে এদিকে ইলমাপুর পদ্মের উপন্যাসটা। আরো কয়েকজন রাইটার বই কিনে নিল, সবই রোমান্টিক। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কে একজন ওর সামনে একটা বই খুলে ধরলো। ইউ ক্যান ট্রাই দিস। তে পাশ ফিরে তাকায়, চোখে কালো একটা সানগ্লাস পরা আর মুখে ছাপ দাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। হাই, আমি ভোগম। এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। ও, আই সি। বই প্রেমী মনে হচ্ছে, চাইলে এই বইটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। মিষ্টি, নামটা সুন্দর। আপনি আমার নাম জানলেন কি করে?
অ্যাকচুয়ালি আমার আশেপাশে সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। পান করলাম। এই যে একটু আগে ক্যাশ মেমোর ওখানে নামটা লিখলেন, সেখান থেকে দেখলাম। ও, আমি তবে আসি। আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডরা আছে, আমি যেতে পারবো। তুই সেখান থেকে চটজলটা কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে তো যাওয়ার দিকে ভোগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ছোটের কোণে রহস্যময় হাসি। ইটস টাইম ফর রিভেঞ্জ বেবি। আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই, নয়টা আদায় করে নিই। A few moments later. সুগার এক হাতে 3টে শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। এদিকে জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। এদিকে তে দূর থেকে ওদের দেখে কাছে এলো। দেখে এদিকে সুগা বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলমল করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। কে রে, এসব কি? ওই একটা শপিং করলাম আর কি। বললাম কেনাকাটা করতে ইচ্ছে করছে, আর সুগা বলল বিল দিবে, তাই আর কি। বই কিনতে এসে কি কি কিনলে? বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 জোড়া চুড়ি, আর 1 বক্স মেকআপ কিট, আর 2টা টাইরা। ও, আর সাথে হালিমও নিলাম, তোর তো পছন্দ। হোস্টেলে নিয়ে খাবো, আর আমি তো হাবি জাবি খেয়েছি। আর বই? বইটা এখনো কেনা বাকি। আচ্ছা, আজ থাক, আরেকদিন বই কিনবো। সুগা, আরেকদিন আসবে আমার সাথে? এদিকে সুগা কান্না কান্না ভাব নিয়ে বলল, ইয়ে মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো আসতে পারবো না। কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। থাম তো। আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা এদিকে সুগা একটা কথা বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। আর এদিকে জিমিন বুঝেছে ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতে এদিকে তে আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায়, আর এদিকে জিমিন নামতে গিয়েও থেমে যায়। কিছু বলবে? আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন? সারা জীবন পারবেন নাকি? মানে? সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। জিমিন গাড়ি থেকে নেমে চলে গেল। সুগা এক পলকে তাকিয়ে রইল জিমিনের দিকে। তবে কি সুগা যা ভাবছে মেয়েটা তাই বুঝালো? দেখতে দেখতে প্রায় এখানে 1 সপ্তাহ কেটে গিয়েছে। জাঙ্কুকের সাথে তে ওই দিনের পর থেকে আর একটা কথা বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করছে চুপচাপ, আর জাঙ্কুক কয়েকবার আকবারের কথা বলতে আসলেও তে এড়িয়ে চলেছে। এদিকে জিমিনের সাথে সুগার প্রেমটা বেশ জমেছে, আর সবাই যে যার বাড়িতে বেড়াতে যাবে। এদিকে জিমিনের মনটা বড্ড খারাপ। এর অবশ্য একটা কারণ আছে, জিমিন অনাথ, আর তে তাই জোরাজোরি করেছে ওর সাথে যেতে। তবে জিমিন যাবে না, সুগা তো আছে ওর জন্য। তাই শেষমেশ তে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্টেশনে এসে দাঁড়িয়ে আছে তে, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু মানে জাঙ্কুকের মা কিম সকজিন বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। তে আবার রাস্তাঘাট তেমন চিনে না, আসার সময় তো ট্রেনে করে এসেছিল জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়লো সে। 3 নম্বর সারিতে এক পাশে 2টো সিট পাকা, ওখানে জানলার পাশে সিটটায় বসলো তে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এ আরেক ঝামেলা, গাড়িতে উঠতে তার ঘুম। এদিকে তার পাশে যে কোনো ছেলে বসে গেছে তার দিকে কোনো খেয়াল নেই তে। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। এদিকে তের ঘুম ভাঙলো, জেগে বুঝলো যে সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তাই তাড়াতাড়ি সরে যায়। উপরে তাকে ভূত দেখার মতো চমকে যায়। আপনি অন্য কাউকে অ্যাকসেপ্ট করেছিলে বুঝি? না, মানে আপনিও বাড়ি যাচ্ছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িতে আমারও বড় ছেলে হওয়ার একটু বেশিই আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িতে বাবার বাড়ি বলবে, তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। তে কিছু না বলে মুখ ফুলে অন্যদিকে ঘোরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। জাঙ্কুক ওর চেহারা থেকে হাসছে, মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। জাঙ্কুক এর ফাঁকে বাইরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। জাঙ্কুক আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সে কয়েকবার খেয়েছে। নাও, কি? খুলে দেখো কি। দেখে তো মনে হয় খুব মজার। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তার তো আমি খাই না। ওকে, নো প্রবলেম। জাঙ্কুক বসে বসে নিজের প্লেটটা পাকা করছে। আরে বাবা, কেমন রোগ রে, আরেকবার সাধবে না? এদিকে তেরও খিদে পেয়েছে। নিচ থেকে এমন কিছু এনে খেলে আমার লজ্জা পেতে হবে, কিন্তু নাকের কাছে ঘ্রাণও তো কেমন জানি করছে। এদিকে জাঙ্কুক আবার খাবারটা মুখে নিল। এই জানলার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? আপনাকে কোথায় দেখলাম? আজব, বাহির দেখছি।
শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। আপনি বললে আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? কোলে বসে খাইয়ে দিব। কোলে বসে খাবে? তের চোখ বড় বড় হয়ে গেছে জাঙ্কুকের কথা শুনে। এটা কেমন কথা? লোকটা লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে। এদিকে জাঙ্কুক নিজেও কিছুটা অস্বস্তি বোধ করলো। মুখ পুষ্পে কে যা তা বলেছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে উঠে। তে তাড়াতাড়ি খিচুড়ি প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করলো। একটু পর জাঙ্কুক একটা কোল্ড আইসক্রিম আর কিছু হিবিজাবি নিয়ে আসে তের জন্য। ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এটা টেস্ট করো। লোকটাকে কিছু না বললেও মনের কথা বুঝে কিভাবে? থ্যাঙ্কস। বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না। খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর, বাড়ি যেতে যেতে মনে হয় রাত হবে। রাতের আকাশে আজ অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। বাসের লাইটটাও বন্ধ। তো জানলার পাশে সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। জাঙ্কুক চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানলার বাইরে পায়ে অর্ধেক মাথা বের করেছিল। এইদিকে জাঙ্কুক থেকে বুকে রাখতে থাকে, ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলেই গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যে মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তা দিয়ে বাসটা থামবে। তখন না হয় জাগাবে টেকে। কানে হেডফোন লাগিয়ে এদিকে জাঙ্কুক গান শুনতে লাগলো। এই ভাই, আইয়া পড়ছি, নামেন কে কে নামবে? বাস হেল্পারের ডাকে নড়ে বসে জাঙ্কুক। এদিকে টেকে টেকে তুলে ইশারা দিয়ে বোঝায় নামতে হবে। কেউ আস্তে করে উঠে দাঁড়ায়। জাঙ্কুককে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়িতে নিয়ে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো ভোর হবে। তবে জাঙ্কুকের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে। তেকে নিজের রুমে পাঠিয়ে জাঙ্কুক ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। তে জ্বরের ব্যাপারেও বলল। জাঙ্কুকের মা নিজে না গিয়ে জাঙ্কুকের কাছে ওষুধ দিয়ে বলল তেকে খাইয়ে দিতে। জাঙ্কুক কিছুটা ইতস্তত বোধ করলো। তার মা নিজে না গিয়ে এদিকে জাঙ্কুককে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে। মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাব ভাব তেমন একটা ভালো না। কি মতলবে পাঠালো কে জানে। এদিকে জাঙ্কুক আর কিছু না ভেবে ওষুধ নিয়ে এদিকে তের রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। দেখে তে গায়ে চাদর দিয়ে শুয়ে আছে। চুলগুলো পুরো ভিজা। এত রাতে আবার গোসল করতে কে বলেছে ওকে? তে, এদিকে জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলল, তে উঠো। আরে উঠো একটু, ওষুধটা খেয়ে আবার ঘুমাবে। তে আস্তে আস্তে চোখ খুললো। ভালো করে খেয়াল করে দেখে এটা জাঙ্কুক। তে চটজলটি উঠে বসে। মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বের হয়ে এসলো। গায়ে ওড়নাটাও নেই। চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। এদিকে জাঙ্কুক বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে। ওষুধটা খেয়ে নাও। আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে। দরজাটা লাগিয়ে ঘুমাও। জাঙ্কুক তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে জাঙ্কুককে। জাঙ্কুক নিজের ফোনটা বের করে গ্যালারি একটা ছবি দেখতে লাগলো। টের ঘুমানো ছবি। না না, কামন জাঙ্কুক, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতে এত আবেগী হওয়া তোমায় মানায় না। কন্ট্রোল ইউর সেলফ। আর সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপনারা যেন কোনো কমতি না হয়। মেয়ে জামাইয়ের সাথে আবার তার কোন দূর সম্পর্কে ভাইও নাকি আসবে। এদিকে তে আর আয়ু ওরও কাজে সাহায্য করছে। যেসব বাজার ঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে। মিনা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে। কেউ না দেখলেও জাঙ্কুক বিষয়টা খেয়াল করে। তাই এদিকে মিনার রুমে গেল ওর সাথে কথা বলতে। মিনা, হ্যাঁ ভাইয়া বলো। কি হয়েছে রে তোর? মনটা খারাপ কেন? এদিকে মিনা মেয়েকে হাসি দিয়ে বলল, কই কিছু হয়নি তো। ভাইকে বলবি না? এদিকে মিনা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জাঙ্কুকের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে মিনার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে মিনাকে কখনো কাঁদতে দেখেনি এদিকে জাঙ্কুক। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। বলবি না কি হয়েছে? ভাইয়া বল। আপু মনে হয় ভালো নেই। দুলাভাইকে আমার সুবিধার মনে হয় না। কি বলবি খুলে বল। আপু বলতে বারণ করেছিল কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই
পড়ে। গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটা ছেঁড়ার দাগ। তারপর আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তারপর দুলাভাই তো আমার ভালো লাগে না, সবার সামনে একরকম আর একা থাকলে অন্যরকম। আর আমাকে কি তোকে বল? বাবা বাজে ইঙ্গিত দেই। জাঙ্কুক আর কিছু বলছে না, রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বসে বাবা ছাড়া কিছু করা যাবে না। আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। এদিকে জাঙ্কুক মিনাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন জাঙ্কুককে জানায়। দুপুরবেলা খাবার টেবিলে নানা আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশে সোফায় বসে গল্প করছে। এদিকে তে আর আইও। এদিকে লিসার স্বামী ইউনজনের সাথে আরেকটা ছেলে আছে। তে তাকে চিনে, ওই যে বইয়ের দোকানে। এদিকে ভোগম নামের ছেলেটা। তবে চিনেও না চিনার ভঙ্গিতে আছে তে। বিষয়টা বেশ রাগাচ্ছে এদিকে ভোগমকে। বাবা আর একটু পোলাও দে। এত খেতে তো পারবো না, তবু যেহেতু দিচ্ছেন তাহলে দেন। তুই এত ছোচা কেন রে? লোভ সামলাতে পারিস না? সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে এদিকে জিহপের দিকে তাকালো। কে বলছে ও এসব? এদিকে ইয়ঞ্জন হাঁ করে চেয়ে আছে জিহপের দিকে। এদিকে জাঙ্কুক বুঝছে জিহপ কেন এসব বলল। মুসকে মুসকে হাসছে সে। জিহপকে আগে বলে দিয়েছে জাঙ্কুক। আর ইয়ঞ্জনকে বাস দিতে জিহপকে টিভি নেওয়ার দরকার। আরে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো ফোনে কথা বলছিলাম। এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক পেন্ট এত ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছে করছে। সবাই আবার খাওয়ার মনোযোগ দিল। এদিকে জাঙ্কুক ইশারা দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ। সবাই উঠলেও ইয়ঞ্জন দিব্যি খেয়ে যাচ্ছে। ইয়ঞ্জনের খাওয়া শেষে দই মুখে দেবে ঠিক তখনই জীবনে কি চোখে দেখিস না কখনো খাবার? সবার শেষ হলেও ওনার শেষ হয় না। আমাকে বললে শালা বাবু? আরে না না, ফোনে বলছিলাম। ও, মুখে না বললেও ইয়ঞ্জন ঠিক বুঝেছে। এদিকে সব কথাগুলো তাকেই বলছে। তার আর খাওয়া হবে না। রাগে সে উঠে যায়। তবে লিসাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে, কিন্তু আয়ুর সাথে থাকায় লিসা আর যেতে পারে না। আর সারাদিন ওর সাথে গল্প করতে হবে এদিকে লিসাকে। এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটার পাশে একা একা বসে আছে তে। কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেকদিন পর লিসা আপুর সাথে কথা বলে ভালো লাগলো। তবে আয়ু বারবার লিসা আপুর সাথে একা কি জানি বলতে চাচ্ছিল। বুঝতে পেরে তে নিজে উঠে আসে। এক সময় তের মনে হলো পিছনে কেউ আছে। পিছনে পেরে কাকা হঠাৎ করে চমকে এদিকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে ফেলে। রিল্যাক্স, আপনি একা একা বসে আছেন যে? না মানে এমনি। এমনিতে কেউ বসে থাকে বুঝি? কাকে মনে করছেন হয়তো। না না তেমন কিছু না। পুরনো কোনো ক্ষতও তো মনে করতে পারেন। এই কথা শুনে তের হঠাৎ ইউনোর কথা মনে পড়লো। সেদিন একটার জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। না তেমন কিছু না। হলেও বা কি যায় আসে? ফার্স্ট ইজ ফার্স্ট, রাইট? কথা বলতে বলতে ভোগম যে কখন টের অনেকটা কাছে চলে এসেছে তে খেয়ালই করেনি। তার তো হুট করে ইউনোর কথা মনে পড়ছে। শুনেছিল ইউনোদের নাকি পলিটিশিয়ান লোকদের সাথে হাত আছে। ছাড়া পেয়ে গেছে নিশ্চয়ই। আবার কোনো গন্ডগোল করবে না তো। বাট হোয়াট অ্যাবাউট ইউর ফার্স্ট, মিস্টার বোগম? এদিকে ভোগম কিছুটা দূরে সরে। আরে জাঙ্কুক, আপনার সাথে তো পরিচয় হলো না। আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমাকে চোখেই দেখেননি। কথা বলতে বলতে জাঙ্কুক ওদের কাছে চলে আসলো। তে কিছু না বলে ঘরে চলে যায়। এদিকে জাঙ্কুক ভোগমের ঠিক সামনে এসে দাঁড়ায়। তা আমাকে তো একটা বলেন আপনার অতীত নিয়ে। মানে ইয়ে দিয়ে বুঝে না ভাই, আপনি আমাদের গেস্ট। আশা করি গেস্টের মতোই থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম। ওই আমার ফোনটা ঘরে রেখে এসেছি, মা ফোন দিতে পারে। যাই তবে, পরে কখনো কথা বলবো। এদিকে ভোগম তাড়াতাড়ি কেটে পড়ে। জাঙ্কুকের সন্দেহ ঠিক। এই ইয়ঞ্জন আর ভোগমকে একদম বিশ্বাস করা যাবে না। দুজনের মতলব ভালো না। এর আগে তো ইয়ঞ্জন কখনোই সে ভোগমের কথা কিছু বলেনি। এবার কোথা থেকে নিয়ে আসলো একে? আমার এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। তের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। A few moments later. তে ঘরে বসে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগে রুখে রুমে ঢুকলো জাঙ্কুক। ঢুকে একটানে টেকে দাঁড় করিয়ে ফেলে। তে তা সামলাতে না পেরে জাঙ্কুকের উপরে পড়ে যায়। এত শখ ছেলেদের সাথে গল্প করার। ভোগমের এত কাছে কেন গিয়েছিলে তুমি? আমি আসলে খেয়াল করিনি। আপনি একটু দূরে যান।
কেন আমি কাছে আসলে দোষ শুধু তাই না? এই ভোগমের সম্পর্কে জানো তুমি কিছু? জানো ওকে? এই ভয়ে আর কিছু বলতে পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে, চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। জাঙ্কুকের এত দিকে তো খেয়াল নেই। সে যখন জানতে পেরেছে ইউনো হলো ভোগম, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, ভোগম আর অন্য কেউ না, বরং ইউনো নিজে ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ইউজনকে দিয়ে এসেছে সে এখানে। কি হলো? আনসার মি। তার হঠাৎ কান্না দেখে এদিকে জাঙ্কুকের হুঁশ ফিরে, সাথে সাথে ওর হাত ছেড়ে দূরে সরে যায়। তে এক হাতটা অন্য হাত দিয়ে ধরে দুকড়ে কেটে যাচ্ছে। জাঙ্কুক তাকে হাতে ছুরি ভেঙে কিছুটা রক্ত। ও শিট, আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি তে। এদিকে আসো। তে আরো পিছনে সরে যায়। জাঙ্কুকের এত রাগে চেহারা এর আগে কখনো দেখেনি তে। এদিকে জাঙ্কুক কিছুটা ধমক দিয়ে বলল, আসো বলছি। তে ভয়ে আরো দূরে চলে যায়। এদিকে জাঙ্কুকও বুঝেছে ওকে বলে আর লাভ নেই। নিজের ড্রয়ার থেকে পাসপোর্ট বক্সটা বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। জাঙ্কুক আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর, নিজে ব্যথা দিয়ে নিজে মলম লাগিয়ে গেল। নিজের প্রপার্টি মনে করে নাকি আমি ওনার বিয়ে করাবো? রাগে ব্যথা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে তে। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে জাঙ্কুকের পাশের রুমটাই দিতে হলো তাকে। সবে পড়া কপাল। আপু, আমি আর পাচ্ছি না। এই কথা বলে আয়ু জোরে কাঁদতে লাগলো। এদিকে লিসা কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। শুধু এতটুকু জানে যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে জাঙ্কুককে জানে ও যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনেই নেবে। বোন আমার, থাম এবার। আমি তো তোকে আগেই বলেছি জাঙ্কুক তোকে আর মিনাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখন ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? কেন বাসবো না আপু? তেকে তো জাঙ্কুক ভাই কখনো বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? তের প্রতি তো তার খুব টান। তোর হয়তো কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকেল যখন তখন জাঙ্কুক ভাইয়াকে তের রুমে যেতে দেখি। জাঙ্কুক ভাইয়া হয়তো পুরুষ মানুষ, কিন্তু তে ওকে বারণ করতে পারে না জাঙ্কুক ভাইয়াকে, নাকি ওর চরিত্রের দোষ? ছি আয়ু, এসব কি ভাষা? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না তেও এবারের মেয়ে, আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যি যদি তের জন্য কোনো ফিলিংস থেকে থাকে তবে ও সব ভেবেচিন্তে এগোবে। বা আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না আয়ু। আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলেও তাকে না পাওয়ার যন্ত্রণাটা অ্যাটলিস্ট আমি জানি। প্লিজ তুই জাঙ্কুককে ভুলে যা। লিসা কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে এদিকে আয়ু এখন কি করবে? তার সহ্য হচ্ছে না। তেকে এখন খুব ভালো লাগছে তার। এদিকে ইয়ঞ্জন নিজের রুমে বসে তার প্রেমিকের সাথে কথা বলছে। তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ট্রাস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। এই গায়া ভূতকে তো শুধু জমিদারি বংশ দেখে বিয়ে করেছিলাম। আরে না না, তেমন কিছু না। ও তো আমার রক্ষিতা হওয়ারও যোগ্য না। দেখলে গা গুলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? হ্যাঁ, একবার শুধু টাকাগুলো হাতিয়ে নিই, তারপর বাড়ি থেকে পালাবো। ওইদিকে ওর নামে ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার বা বুঝায় সবটা বুঝে গিয়েছে জাঙ্কুক। আরো কিছু প্রমাণ জোগাড় করে সে তে রুমে দিকে এদিকে রওনা হলো জাঙ্কুক। প্রমাণ জোগাড়ের ঝামেলায় এদিকে ইউনোর কথা বলতে ভুলে গেছে টেকে। তবে এত রাতে রুমে যাওয়া ঠিক হবে নাকি? তবে তা ভাবছে জাঙ্কুক। তবে না গিয়ে তো উপায় নেই। ইউনো যদি কিছু করে বসে, জাঙ্কুক রুমের সামনে এসে দেখে ইউনো দাঁড়িয়ে আছে। আরে মিস্টার ভোগম, আপনি? না না না, মানে আপনার রুম তো নিচতলায়, গেস্ট রুমটা দোতলায় কি করছেন? এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? বইয়ের কাছে আছি। হোয়াট? এমা, আপনি জানেন না হি ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। আচ্ছা, আমি যাচ্ছি। এদিকে ভোগম তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো সেই কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে, সে বিয়ে ভেঙেও গিয়েছে। তবে কি জাঙ্কুকের সাথে বিয়ে ঠিক হয়েছিল আর বিয়েটা ভাঙেনি? এদিকে জাঙ্কুক বুঝে গিয়েছে তেকে একা রাখাটা সেফ না, তাই নিচে রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফালিয়ে দিতে ইচ্ছে করে। মেয়ে হয়ে রুমে দরজা লাগায় না, কেমন বতব্বা সেটা। জাঙ্কুক ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজা লাগিয়ে পাশে সোফায় শুয়ে পড়ে। জিহাব কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ড্রয়িং রুমে জড়ো করেছে।
ডাকতে গেছে লিসা, এদিকে জাংকুকের রুমটা ফাঁকা। এই রুমে নক করতে এদিকে জাংকুক চোখ দলতে দলতে দরজা খুলে দুজন দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে লিসাকে নিয়ে এদিকে নিজের রুমে যায় জাংকুক। আর তে এখনো চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। জাংকুক, হেই হেই মাই সিস, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না কিন্তু। প্রেম করিস আর যা করিস কোনো কিছু অতিরিক্ত ভালো না জাংকুক। তুই জানিস বাড়িতে বাইরের রোগ আছে। সামহাউ এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই টেকেই খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না। তোর কোনো এক্সকিউজও কাজে দিবে না। ডোট, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আমার কথাটা তো শোন। নিচে আয়, জব সবাইকে আসতে বলেছে। লিসা আর কিছু না বলে টেকে ডাকতে যায়। ও রুমে সারা যে কে ছিল তা সে জানেই না। টেপে ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে। এদিকে লিসা একটা দীর্ঘশ্বাস পেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনো অমন কিছু হয়নি। তবে ওরা আজকালকার ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে পারে। বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়ে। টেকে দেখে নিচে নিয়ে যায় এদিকে লিসা। এদিকে নিচে সবাইকে এক এক করে ইঞ্জনের সব কুকর্মের কথা ফাঁস করে দিয়েছে জেহাব। প্রমাণে সব হাতের মুঠোয়। সাথে সাথে কিম সবজেন অসুস্থ হয়ে পড়েছেন। এই জানোয়ারদের চোখের সামনে থেকে সরা, আমি আর নিতে পারছি না। মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। এদিকে লিসা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজে জানোয়ারদের হাত থেকে রক্ষা পাবে সে। এদিকে সুবিন শক্ত করে লিসার হাতটা ধরে রেখেছে। এসব অশান্তির মাঝে সুবিনের হাতটা ধরে যেন লিসা কিছুটা শান্তি পায়। ডুবতে অতীতের স্মৃতিতে কলেজ লাইফের সে প্রেম একসময় খুব ভালোবাসতো এদিকে সুবিন লিসাকে। এদিকে লিসা যে ভালোবাসতো না এমন নয়, তবে ওই যে পরিবার, কেউ বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর সুবিনের করা প্রার্থনা যেন গড পূরণ করেছে। মন থেকে কাউকে চাইলে অবশ্য উপরওয়ালা তাকে দিয়ে দেয়। আর হ্যাঁ, যে সবটা জানতো তাই সুবিনকেও এখানে ডেকেছে। সন্ধ্যার আকাশটায় আজ আলো ফুটেছে। রাত হলেও চারদিকে আলো হবে নাই বা কেন? পূর্ণিমা রাত যে, বাড়িতে একটা তু শব্দ হচ্ছে না। সবার উপর দিয়ে যে ধকলটা গিয়েছে। পুরো শান্ত পরিবেশ, হালকা বাতাসও বইছে চারিদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে টে, খোলা চুলগুলো দুলছে। বারান্দায় থাকায় এদিকে ড্রিমকে ছাদটাও ধুলে ধুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশে দাঁড়িয়ে আছে জাংকুক। কোনো এক খেয়ালে হারিয়ে থাকায় কখন যে পাশে এসে কেউ দাঁড়িয়েছে তা দেখেনি তে। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজে গিয়ে তের হাতটা ধরলো। তে পাশ ফিরে তাকায়, জাংকুকের বুকটা ধুপ করে ওঠে। চোখে এখনো 2 ফোঁটা পানি টলটল করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটা একদম টকটকে লাল হয়ে গেছে টের। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। জাংকুক সাথে সাথে চোখটা সরিয়ে নেয়। না, আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে জাংকুক আজ রাত। নীরবতা ভেঙে জাংকুক বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও। আর কাঁদবে না একটুও। এই বলে যে না জাংকুক যেতে নেবে তে ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। এই প্রথম তে নিজে থেকে জাংকুককে আটকালো। এদিকে জাংকুক আবার ওর দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নেয়। কি বলবে তাড়াতাড়ি বলো, তারা আছে আমার, যেতে হবে। থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথে হয় কেন? মায়েরও আজ মনটা ভালো নেই। কার সাথে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। কিন্তু তে আর কিছু না বলে হঠাৎ জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে তের মনে। জাংকুকের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এদিকে জাংকুক কি করবে বুঝতে পারছে না। না পারছে নিজেকে এই মেয়ে থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর তেরও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। তে এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো। আমি এখন তোমার সাথে এইভাবে থাকতে পারবো না তে। আমার সাথে থাকেন প্লিজ। বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ, তোমার অবস্থা এখন ভালো না। একটা আবদার পূরণ করা যায় না বুঝি? না, যায় না। জাংকুক নিজেকে তের থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কি যেন ভেবে আবারও ফিরে এসে তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়। আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। তেও আস্তে করে খাটে শুয়ে পড়ে। মা, আসবো? আয় মা, জিজ্ঞেস করার কি আছে? কিছু বলবি? জাংকুক আর তের ব্যাপারে কিছু বলবো। জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। ওরা আজকালকার ছেলে মেয়ে, যদি কিছু। জাংকুকের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না।
কিন্তু মা, কাল তোর মামা আসবে বুঝলি? এর মাঝে মামা আসলো কোথা থেকে? আসেনি, আসবে। কাল তে আর জাঙ্কুকের বিয়ে। কি এত তাড়াতাড়ি? আর ওদেরকেও তো বলা হয়নি। আমি জানি ওরা একে অপরকে পছন্দ করে। আর এদিকে যিশু তো তেকে কালকেই মানিয়ে নেবে। আর জাঙ্কুক তো পুরাই পাগল, এখন বললেও এখনই রাজি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? এদিকে কিম সকজের একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একবার এক সন্তানের ভালোবাসার পথে কাটা দিয়ে নিজের মতো জোর করে অন্যজনের সাথে ঘর বেঁধে দিয়েছিলাম। তার ফল যে খুব তেতো হয়েছে। আর কাউকে কষ্ট দিতে আমি চাই না। লিসা দেখলো তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মাও দায়ী। তার মা তার আর সুবিনের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হওয়ায় ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছেন। তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সেই ভুলটা হয়তো দ্বিতীয়বার করতে চান না কিম সকজিন। জাঙ্কুকের বিয়ের পরপরই তোর আর সুবিনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিস। সবাই বড্ড খুশি হবে। আর আমারটা কি? তোরটা? জব ঘরের ভিতরে প্রবেশ করলো। আরে বড় মামুনি, আমি মীরাকে ভালোবাসি আর মিনা আমাকে ভালোবাসে। কি? প্লিজ বড় মামুনি, না করো না। আরে পাগল, না করবো কেন? আর মিনা তো এখন ছোট। এদের দুইজনের বিয়েটা হয়ে যাক, দেন তোদেরটা নিয়ে আমি ভাববো। তাছাড়া মিনা তো এখন ছোট। মামুনি, আরে বাবা ঠিক আছে, তোর আর মিনারই বিয়ে হবে, কিন্তু একটু সময় তো দে। এদিকে লিসা চেন খটখট করে হেসে দেয়। ঘুম থেকে উঠে দেখি বাড়িটাকে আজ অন্যরকম লাগছে। কিছু পাড়া আর প্রতিবেশী আর আত্মীয়রা এসেছে। তেকে নিয়ে ওর মা রুমে আসে। জাঙ্কুকের বিয়ের ব্যাপারে সবাই জানায় ওকে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি, তাই তো সাদামাটাভাবে বিয়েটা দিতে যাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমে বাচ্চাদের খাইয়ে দিব। আগে বলতো জাঙ্কুকে তোর কেমন মনে হয়? একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয় তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। তোর কি মনে হয় জাঙ্কুক এমনই হবে? আরে বাবা, তুই নিশ্চিন্ত থাক। জাঙ্কুক কায়ের মতো না। ওর নামটা না উঠালে পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক হচ্ছে ইয়োনো আর দ্বিতীয় হচ্ছে কায়ের মতো। কায়ের অবস্থা ভালো নেই, পাপের সাথে পৃথিবীতেই পাচ্ছে ও। মানে তোর মামির বোনের মেয়ের সাথে বিয়েটা হয়েছিল, কিন্তু মেয়ে নাকি চরিত্র ভালো না। অন্য কার বাচ্চা পেটে নিয়েছে, ওদের কথা বাদ। এই লাল শাড়িটা পরে আয় তো। একটা পর লিসা আর মিনা আর আয়ু এসে সাজিয়ে দেয় এদিকে টেকে। যিশু চলে গেল, এদিকে তার শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যি নিজের অজান্তে সে জাঙ্কুককে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করা তো নিছক বোকামি। একটা পরে এদিকে লিসা আর ওরা এসে হালকা করে সাজিয়ে দিল টিকে। এদিকে জাঙ্কুক একটা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে তে। ওইদিকে এদিকে জিহাব আর মিনা, ওরা তো জাঙ্কুকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবে ছেড়েছে ওকে। জাঙ্কুক এর আগে তো কতবার এই রুমে এসেছে, তবে এবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। কি করবে বুঝছে না বেচারা। কাছে গিয়ে দেখে তে ঘুমিয়ে গিয়েছে। আজকে রাতেও ঘুমকে ছাড়লে না? তে তখনও পুরোপুরি ঘুম দেয়নি। জাঙ্কুকের আস্তে কথা বলাটায় সে নড়েচড়ে উঠে পাশে জাঙ্কুককে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। আরে আরে, পাগল হয়েছো নাকি তে? কি করছো এগুলা? না মানে বড় মামনি বলেছিল করতে, তাই। আর বড় মামনি না, আজ থেকে মামনি বলেই ডাকবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকার মতো এত বড় ঘোমটা দিয়ে রেখেছো? এখন কি আমাকে বাংলা সিনেমার নায়িকার মতো সোফায় ঘুমাতে হবে? তে কি বলবে বুঝতে পারছে না। এই ছেলে সবসময় তাকে কথা জালে পেঁচিয়ে দেয়। জাঙ্কুক বুঝে মুসকে একটা হাসি দিয়ে তেকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। আকস্মিক এমন কিছু হওয়াতেও স্ট্যাচু হয়ে গেছে তে। এখন কি বাংলা সিনেমার মতো কথা বলবো শুধু, নাকি হলিউড সিনেমার মতো কিছু করে দেখাবো? তে লজ্জা আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁটকাটা কেন? কোনো কথা মুখে বাজে না। এদিকে জাঙ্কুক নেশা ভরা চোখে কতক্ষণ তের দিকে তাকিয়ে থাকে। তে তোমার মাঝে হারানোর অনুমতি দেবে? এদিকে তে কিছু না বলে লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে জাঙ্কুকের পিঠটা ধরে আছে। জাঙ্কুক বুঝলো তে কি করতে চাইছে। আই লাভ ইউ তে। লাভ ইউ টু জাঙ্কুক। 내
함께할 소리